তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল ক্রিক চর্চাতে। তো অবশেষে আইপিএলের ফাইনাল শুরুর দামামা বেজে গেল 2026-এর। প্রথম ম্যাচটাও হয়ে গেল, সেটারই রিভিউ করবো এখন আমরা এই ভিডিওতে। তো ভিডিও শুরুতেই একটা কথা স্পষ্টভাবে বলে দিই, কারণ সত্যি কথার কোনো কষ্ট নেই, স্পষ্ট কথার কষ্ট নেই। 2020 পর থেকে অ্যাজ এ পার্সোনাল মতামত এটা আমার, আইপিএলের সেই ক্রেজটা না নেই। এবং আমিও কোথাও গিয়ে সেই ইমোশনাল ফিলটার করি না আমার নিজের দলের প্রতি। আমি সিএসকে সাপোর্টার বাই দ্য ওয়ে। বোকা বোকা লজিক শুরুতেই দেবেন না, বলে দিলাম। কলকাতা থাকলে কলকাতাকে সাপোর্ট করতে হবে। এই নিয়ে ছোটোবেলা থেকে প্রচুর ঝামেলা হয়েছে, তো সেই আপনি লজিক দেবেন, আমি কাউন্টার লজিক দেবো, সেসব কথা আমি যাচ্ছি না। মানে খুবই বাচ্চাদের মতো বোকা বোকা হয়ে যাবে সেই ব্যাপারটা। তো 2020 পর থেকে আইপিএলের সেই ক্রেজটা আমি অন্তত ফিল করি না। ছোটোবেলায় সেই কোচিং থেকে পড়েছে আমার ফেভারিট দলের ম্যাচ দেখা বা গোটা আইপিএলটা দেখা, সেই পেপারে কাটিং থেকে রাখা টোটাল আইপিএলের স্কেডিউলগুলো। ডিজিটালাইজেশনের যুগে সেসব আমি ছেড়ে দিলাম নেই, কিন্তু এই যে আইপিএল আসছে, অর্ধেক মানুষ জানেই না যে আইপিএল এরকম ক্রেজটা কিন্তু আস্তে আস্তে পড়ছে আইপিএলের। ওয়ার্ল্ডের 1 নম্বর ক্রিকেট টুর্নামেন্ট, যেটা T20 ক্রিকেট টুর্নামেন্ট বলা হয়। যাই হোক, দেশের খেলা আমার আগের যেমন ইমোশন ছিল এখনও সেরকম ইমোশন আছে। আমি টেস্ট, আপনারা প্রতি ভিডিওতে বলেছি আপনাদের, টেস্টের বিশাল বড় ফ্যান, টেস্ট ক্রিকেটের, তারপরে ওডিআই এবং T20। তো যাই হোক, অনেক ফালতু কথা বলে নিলাম। এই ম্যাচটা কেমন হলো? ফার্স্ট ম্যাচ 2026-এর আইপিএলের চিন্নাস্বামীতে, অর্থাৎ বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে আগের বছর 2025-এই আরসিবি জেতার পর ট্রফি নিয়ে সেই পদপৃষ্ঠে সেই মানুষজন যে মারা গেল, সেটার 1 মিনিট নীরবতা পালন হয়ে আজকের ম্যাচটা শুরু করা হয়। টসে জিতে রজত পাটিদার, ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন, বোলিং নেয়, যেটা আমাকে অবাক করেছিল। এটা আমি ক্রিটিসাইজ করব না, কিন্তু মানে অবাক করেছিল আমাকে। এবং ম্যাচের শেষে মানে কথাতেই আছে স্কোরবোর্ড গাধা, কিন্তু ম্যাচের শুরুতে হায়দ্রাবাদ যেখানে অপোনেন্ট, যেখানে ব্যাঙ্গালোরের মতো ছোটো মাঠ, সবচেয়ে ছোটো মাঠ ইনফ্যাক্ট ভারতের বাউন্ডারির দিক দিয়ে, সেই মাঠে টসে জিতে হায়দ্রাবাদে কে কে আছে না, অভিষেক শর্মা যে T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে রান করেছে, ঈশান কিষান রান করেছে, হেনরি ক্লাসেন, তার সাথে ট্রেভিস হেড, 4 জনের একজন লাগলে 200 রানটা হয়ে যায় যে কোনোভাবেই। তো সেটাই হলো না, ট্রেভিস হেড লেগেছে, না অভিষেক শর্মা লেগেছে, না ক্লাসেন ছোট্ট একটা পোর্শন লেগেছে, ঈশান কিষান লেগে গেল, ম্যাচটা 200+ হয়ে গেল। তার সাথে অবশ্যই অনিকেত ভার্মার স্কোরটা আমি বলতে চাই, 18 বলে 43 যে স্কোরটা করেছে, 200+ করে দিল। কিন্তু আমার শুরুতেই মনে হয়েছিল পার্টিকুলারলি যে এই মাঠে, এই পিচে এই স্কোরটা এনাফ না। আবার অপর দিকে দেখতে গেলে ব্যাঙ্গালোরে, যেহেতু এটা তাদের শুরুর ম্যাচ, অপর দিকে মানে হায়দ্রাবাদে যে ব্যাটার আছে তাদের নিরিখে কিছুই নেই হায়দ্রাবাদে ওরকম পাওয়ার প্যাকড ব্যাটসম্যান, কিন্তু হায়দ্রাবাদ এত সুন্দর চেষ্টা করলো। এবং এখানে আমি কৃতিত্ব দেবো এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে। মানে এটা কৃতিত্ব তাকে দেওয়ার আর কিছু নেই, তিনি এতবার বারবার করে জিনিসটা প্রমাণ করেছেন, আমি ক্রিজে আছি, চালিয়ে খেল। ক্রিজের অন্য প্রান্তে যে আছে তাকে ডাইরেক্ট বলে দেন তিনি, এবং শুরু থেকেই শট চালিয়ে খেলার চেষ্টা করে, পারে না, আউট হয়ে যায়। তারপরে দেবদত্ত পাডিক্কেল এসে একদম 61 রানের একটা ইনিংস খেলে চলে যায়, এবং তারপর রজত পাটিদার এসে কাজটা শেষ করে দেয়। তো এখানে বিরাট কোহলির ক্রেডিটটা আমি সবার শুরুতে দিতে চাই, কারণ বিরাট কোহলির মতো একটা সেট ব্যাটার ছিল বলে দেবদত্ত পাডিক্কেল ওই শটগুলো খেলতে পেরেছে, এবং পরবর্তীকালে রজত পাটিদার এসেই ওই পাওয়ার প্যাকড ইনিংসটা খেলতে পেরেছে। তখন যদি বিরাট কোহলির উইকেটটা চলে যেত, তখন কিন্তু রজত পাটিদারের ওই ইনিংসটা আপনি দেখতে পারতেন না, ম্যাচটা আরও অনেক দূর এগাতো। এবং যেটা আমাকে সত্যিকারে আজকে অবাক করলো, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি হলো না, যে 69 রানের একটা ইনিংস খেলেছে। ম্যান অফ দ্য ম্যাচ করা হলো ডাফিকে। তার স্কোরটা আপনারা দেখুন, 4 ওভার বল করেছে, 0 মেডেন, 22 রান, 3 উইকেট। এবার কোন পজিশনে সে বলটা করেছে সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। আপনি হায়দ্রাবাদের ওরকম পাওয়ার প্যাকড একটা টিমের সামনে বল করছেন, ব্যাঙ্গালোরের মতো ছোটো মাঠ। তো আমাকে অবাক করলেও খুব যে একটা ভুল করা হয়েছে সেটা আমি বলতে পারবো না। ডাফিকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি সেটাকে ক্রিটিসাইজ করবো না। আজকের ম্যাচের আমার একটাই ক্রিটিসাইজ আছে, আমি প্লেয়ারটির নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি। যখন হ্যাট্রিক বলটা আসে হায়দ্রাবাদের বোলিংয়ের সময়, ওই সময় এসে সামথিং একটা শর্মা, ভদ্রলোকের নাম, ওরকম একটা শট খেলার কী দরকার আমি বুঝতে পারলাম না, যেখানে ম্যাচে না আছে কিছু প্রেশার, না আছে কিছু চাপ, বা আমাকে নেমেই হিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ওরকম মোমেন্টে মানে স্লাইট আর একটা যদি উইকেট পড়ে যেত, ব্যাঙ্গালোর কিন্তু একটু চাপে হলেও পড়তে পারতাম। মানছি পরে ক্রুনাল পাল্ডিয়া ছিল, স্টিল লাস্টে টিম ডেভিড এসে হ্যাট্রিকটা বাঁচালো বোলারের। কিন্তু
ওইটা আমার মানে একদম ভালো লাগেনি। ওইটা একটা ক্রিটিসিজম পয়েন্ট। ওই বিরাট কোহলির ওই ক্লাসিক স্ট্রেট ড্রাইভের সিক্সটা মালিঙ্গার বলে, মোস্ট প্রবাবলি ওটা ওভারের লাস্ট বল ছিল এবং যে ছয়টা মারলো, সরি ফোর্থ বল ছিল এবং যে ছয়টা মারলো, এবং বিরাট কোহলির ইনিংসের 15তম বল ছিল। মানে লুপে চালিয়ে আমাকে যদি কেউ মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে বলটা দেখতে বলে, আমি সারা দিন দেখে যাব বাস কী মারলো। এবং দেবদত্ত পাডিক্কাল আর একটা রকম স্ট্রেট ড্রাইভে 4 মেরেছিল, খুব ভুল যদি না হয়, সেটাও ভালো। তো রিভিউ যদি বলতে চাই ওভারঅল এই ম্যাচটার, ব্যাঙ্গালোর ওভারঅল বল, ব্যাট, ফিল্ডিং কিছু জায়গায় ক্যাচ মিস হয়েছে, ঠিক আছে ছেড়ে দিচ্ছে, কিন্তু ভালো খেলেছে। একটা 6 বাঁচানো যেতে পারতো বাউন্ডারি লাইনে, সেটাকে না বাঁচাতে পারে উল্টো 6 করে দিয়েছে। সেটা মানে ফিল্ডিং তো ইন্ডিয়ার আপনারা জানেনই, ইন্ডিয়ান ফিল্ডার। এবং ক্লাসেন একটা ক্যাচ মিস করেছে, জানি না ক্যাচটা হলে হয়তো ম্যাচ জিতেও যেতে পারতো, কিন্তু বলা যায় না, ক্রিকেটে তো কিছুই প্রেডিক্ট করা যায় না। নেক্সট ম্যাচ আশা করবো আরসিবি সল্টকে বসিয়ে অন্য কাউকে খেলাবে, যেটা কলকাতায় করা হয়, নারিনকে মাঝে মাঝে ওপেন করিয়ে দেওয়া হয়। তো সেরকমই একটা টেল এন্ডার যে একটু হিট করতে পারে তাকে ওপেন করানো যেতে পারে, কারণ সল্ট আপনারা ভেবে দেখুন ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু ফর্মে নেই। ইনফ্যাক্ট ইংল্যান্ড প্রত্যেকটা ম্যাচে সল্টের ওপরেই কিন্তু নির্ভরশীল ছিল। আমি সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা ইংল্যান্ড প্রায় কাছাকাছি চলে গেছিলো, সেই ম্যাচটা নিয়েও বলছি সল্ট কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে ফর্মে নেই। তো কন্টিনিউ যদি করে যায় আরসিবিকে সল্টকে নিয়ে, আমার মনে হয় না সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে। আরসিবির সেকেন্ড অপশান খোঁজা উচিত। এবং দেখুন নেক্সট ম্যাচে যদি সল্ট আবার লিগে যায়, তখন আবার এই কথাটা বলা যায় না, কারণ সল্টের মতো ব্যাটার মানে বসিয়ে অন্য কাউকে খেলানোটাও বোকামি হবে। কিন্তু কোহলির ওপর কিন্তু বারবার প্রেশার পড়ে যাবে। আজকে কোহলি ম্যাচটা বের করে দিল, প্রতি ম্যাচে কিন্তু কোহলি পারবে না, কারণ ব্যাটারদের সব দিন সমান যায় না, এই কথাটা মাথায় রাখা উচিত আরসিবির ম্যানেজমেন্টের। তো এই ছিল ওভারঅল আমার আজকের টোটাল ম্যাচটা রিভিউ। ব্যাঙ্গালোর ওভারঅল ভালো খেলেছে, হায়দ্রাবাদ টিম গেমটা খেলতে পারেনি, যেটা তাদের লাস্ট সিজনেও সমস্যা ছিল। নামের পেছনে তারা ছুটেছে, কিন্তু কেউ কারুর আসল খেলাটা খেলতে পারেনি। ঈশান কিষান ফর্মে আছে ওয়ার্ল্ড কাপ থেকে, সে তার খেলাটা খেলেছে বলে রানটা 200+ গেল, কিন্তু এই উইকেটে আবারও বললাম, রিপিট করছি, 200 রান কিন্তু এনাফ ছিল না, সেটা হায়দ্রাবাদের ব্যাটিংয়ের পরেই বোঝা গেছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর খুব দারুণভাবে চেস করেছে, কোহলি ক্রিজে ছিল, শেষ অবধি দাঁড়িয়ে থেকেছে, সেটা মানছি, কিন্তু এটা যদি ব্যাঙ্গালোর না হয় অন্য কোনো টিমও হতো, তাদের জন্যও কিন্তু 200 রানটা আমি বলবো না খুব একটা ইজি, বাট চেজেবল। 200 রান ব্যাঙ্গালোরের পিছে কিছুই না, রানটা মিনিমাম 230+ যেত, তাহলে হায়দ্রাবাদ জেতার একটা চান্স ছিল। হায়দ্রাবাদের বোলিংয়ে ভালো বলতে ডেভিড পেন বলে যে বোলারটা আছে, সে ভালো বল করেছে, 3 ওভার বল করেছে, একটা মেডেন, 35 রান দিয়েছে এবং 2 উইকেট নিয়েছে। এছাড়া আর কেউ সেরকম ভালো বল করেনি, দুজনের একটা করে উইকেট। তো এই ওভারঅল আমার মানে ওভারঅল ম্যাচটা নিয়ে রিভিউ। আপনাদের এই ম্যাচের মধ্যে কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে, কোহলি স্ট্রেট ড্রাইভটা নিয়ে আপনাদের কী মতামত, এবং চেষ্টা করব আইপিএলের পরবর্তী ম্যাচ নিয়ে আরও ভিডিও আনার, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ নিয়ে প্রত্যেকটা ম্যাচই কভার করার চেষ্টা করব। আপনাদের কি বক্তব্য, এই ভিডিওর মধ্যে আর কি পয়েন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে নেক্সট ম্যাচে বা নেক্সট অন্য কোনো টপিকে, সেগুলো কমেন্টে লিখে জানাতে পারেন। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়, এখনের মতো টাটা, বাই।